আসসালামু আলাইকুম। শুরু করছে অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 15। মনোয়ারা রহমান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। অন্ত অনুমতি চাইলে চোখ মেলে বললেন, এসো। অন্ত চেয়ারে বসল। মনোয়ারা চশমা চোখে আটলেন। অন্তকে দেখলেন দুবার, পরে বললেন, বুঝতে পারছো তো কেন ডেকেছি? জি, বুঝতে পারছি। জয় আর তোমার সম্পর্ক কতদিনের? অন্তর মস্তিষ্ক হুটহাট বিষয়টা ধরতে পারল না। কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধগম্য হতেই কপাল টান করল। কেন যেন মনে হলো ম্যাম ওকে ভরকাতে বলেছেন কথাটা। অন্তু বলল, আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম। নেই। ছিল তো। সেটা কতদিনের ছিল? মনোয়ারা আশা করেছিলেন অন্তু থতমত খাবে, অবাক হবে, অথবা লজ্জা পাবে, নয়তো উত্তেজিত হয়ে উঠবে। অথচ ওনাকে অবাক করে দিয়ে অন্তু শান্ত চোখে চেয়ে জিজ্ঞেস করলেন, কথা কোথা থেকে শুনেছেন? সম্পর্ক ছিল কিনা সেটা বলো। থাকলে কতদিনের ছিল? কঠিন হতে চাইলেন মনোয়ারা রহমান। অন্ত নির্বিকের স্বরে বলল, আমি এবং জয়, এ দুটো শব্দের সাথে সম্পর্ক শব্দটা মাত্রাতিরিক্ত বেমানান ম্যাম। কথাটা আপনি হয় আমাকে ডিস্ট্র্যাক্ট করতে বলছেন, অথবা যদি কারো কাছে শুনে থাকেন তবে সেটা গুজব ছিল। বাস্তবতা একেবারেই ভিন্ন। মনোয়ারা কপাল জড়ালেন। মেয়ে এতটা নির্লিপ্ত, স্পষ্টভাষী আর তীক্ষ্ণ বুদ্ধিদার। কে বলেছে এই কথা ম্যাম? মনোহরা অন্তুর কথা অগ্রাহ্য করে বললেন, নিকাবটা খোলো। অন্তু খুলল। মনোহরা কয়েক সেকেন্ড যাবৎ খুঁচিয়ে দেখলেন, চোখ ফিরিয়ে বললেন, এসবের মাঝে ফাঁসলি কি করে মেয়ে? অন্তু শ্বাস নিল একটা, ঠোঁট কামড়ে বলল, জানি না ম্যাম। কিভাবে, কোথা থেকে জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে বুঝতে পারছি না। মনোহরা এতক্ষণে সম্পূর্ণ মনোযোগ অন্তুর উপর নিক্ষেপ করলেন। হাত দুটো একত্র করে টেবিলের কোণে ঠেকিয়ে বললেন, জয় পাগল। পাগল না ঠিক, তাণ্ডব। পাগলরা তো মানুষ নিয়ে খেলতে জানে না, মজাও পায় না তা করে। কিন্তু জয় ক্ষুধার্ত পশুর মতো হিতাহিত জ্ঞানশূন্য। কি করেছিলে? ওকে অপমান করেছিলে? এতটা বিদ্রোহী হওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, বুঝলে? ভার্সিটিতে র্যাগিং খায়নি কে? তবুও মুখ বুজে থাকে কেন? এ ব্যাপারে আগে শুনুনি কোনো দিন? শুনেছি তো অনেক কিছুই, তবে তা আমার ভেতরে সহনশীলতা আনেনি, বরং ক্ষিপ্ত করেছে। মনোয়ারা অস্পষ্ট দীর্ঘশ্বাস ফেললেন। সমাজটা ক্ষমতার, আর ক্ষমতা সব জয়দের। তুমি একটা সাধারণ মেয়ে এত প্রতিরোধ করবে? তোমার অতি মূল্যবান সম্পদ, সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে। প্রতিদিন পানিতে ভেজাবে, ফেনা উঠবে। তোমার সম্মান ক্ষয়ে ধুয়ে যাবে পানির সাথে। কারণ জয় বাঁধনহারা, বেপরোয়া। অন্তর ভেতরটা অস্থির হলো, তবু অটল বসে রইল। মনোয়ারা বললেন, ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে মানাচ্ছে না মেয়ে। এই যে শীতল, কঠোর, কেয়ারলেস ভাবটা, এটার আসল প্রয়োজন ছিল জয়ের সামনে। এর জন্য ক্ষতিগ্রস্ত হবে তুমি। দৃঢ় হলো অন্তর কণ্ঠস্বর। ম্যাম, নিজের সামনে নিজের আত্মমর্যাদাকে এক কোপে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পুরো ধৈর্য নেই আমার। তার ফলে ক্ষতি আমার হবে এও জানি, এবং তা মঞ্জুর। আমার ধৈর্যের প্রাচীর এইসব ক্ষেত্রে খুব পাতলা আর মসৃণ। নিজের অজান্তেই তার চিরে প্রতিরোধ বেরিয়ে আসে। জানি এটা বোকামি, তবে এই বোকামিকে এড়ানোর মতো মোটা চামড়া আমার নেই। মনোয়ারা অদ্ভুত হাসলেন। আমাদের সমাজে ক্ষমতাবানদের দুটো ধরন আছে আরমিন। কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে, আর কেউ ছাই হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে। তবে ভয়ানক দ্বিতীয়টা। ছাই দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারে না, জানো তো। জয় খুব জেদি। তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভেতরে তা জানা নেই আমার। ওর চিন্তাধারা আর সবার মতন না। ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তার কর্জা চুকিয়ে নেয়। জয় তা করবে বলছেন? জয় জ্বলন্ত, কিন্তু জানো, আগুনের চেয়ে পানি মারাত্মক। পানির ছিটায় আগুনকে নেভাতে মুহূর্ত সময় লাগে, যেখানে আগুনের পানিকে বাষ্প করে খুব সামান্য পরিমাণ অবস্থায় পরিবর্তন করতেও অনেকটা সময় ও একই সঙ্গে বাহ্যিক তাপ প্রয়োগের প্রয়োজন পড়ে। অন্তু যেন কিছু বুঝল। ম্যাম বুঝি পানির হদিশ দিলেন, যার থেকে অন্তুর অতি সাবধানতা দরকার।
মনোয়ারা বললেন, জয় যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হলো, এক ছাত্রনেতার সাথে ঝামেলা হয়েছিল। ছেলেটা জয়কে লেজকাটা বেজন্মা বলেছিল। জয় হেসেছিল সেদিন। 2 বছর পর সেই ছাত্রনেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে। ততদিনে জয় একটা পাকাপোক্ত খুঁটি গিরিয়ে ফেলেছিল ছাত্র সংগঠনে। এরই মাঝে হামজা সাধারণ ছাত্রকর্মী থেকে ক্রমান্বয়ে পদোন্নতি পেল। এরই মাঝে এমন বহুত কর্মকাণ্ড দুজনে করে ফেলেছিল, যাতে করে দুজন আলোচনায় এসেছিল, মানুষ ওদের চিনেছিল। ওরা লেগে গেল গণসেবায়। ধীরে ধীরে নেতৃত্ব ছড়ালো দুজনের। লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা। ছাত্ররা দিন দিন জয়ের পেছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করল। সে বছর সেই ছাত্রনেতার বোন ভর্তি হলো ভার্সিটিতে। রাতের বেলা গার্লস হোস্টেলের দেয়াল টপকে রুমে গিয়ে জয়ের পার্টির দুটো ছেলে মেয়েটাকে নোংরা স্পর্শ করেছিল। ভিডিও বানিয়েছিল সেটা পরের দিন পুরো ভার্সিটি দেখল। ছেলে দুটোর মুখ চেনা গেল না। সে ছাত্রনেতা এলো। জয় সামান্য হেসে বলেছিল, ভাই, আপনি যে কারণে আমাকে বেজন্মা জারজ লেজকাটা বলেছেন, সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার জন্য। এজন্য ওই গালিগুলো আমার উপর জায়েজ হওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম। আমি যা না তা বলে গালি দিয়ে আপনি মিথ্যাবাদী আর পাপী হবেন কেন? আমার বাপ মা নেই, কিন্তু জন্ম তো আমায় অবৈধভাবে দেননি। কিন্তু আপনি বকলেন তা বলে। তাতে হয় আমার নিজেকে প্রমাণ করতে হতো যে আমি অবৈধ না, অথবা অবৈধদের মতো কাজ করে প্রমাণ করতে হতো যে আপনি ঠিকই বলেছেন। আপনি যা বলেছেন তাই কায়েম হোক। আমি আপনার গালাগালির জন্য নিজেকে উপযুক্ত করে নিলাম। তারপরের দিন সে মেয়ে আত্মহত্যা করল। মনোরা অদ্ভুতভাবে হাসলেন এ পর্যায়ে। আমরা যে বিষয়টাকে সিম্পলি চিন্তা করি, ও সেটাকে জটিলভাবে কঠিনভাবে সাজায়। ও রাজনীতিতে এসে বহুবার বহুভাবে জখম হয়েছে। এই জয়ামির একটা ছেলে নয়, একটা ধ্বংসাত্মক সত্তা। সে মার খেয়েছে, শরীরে সেসবের গর্ত রয়ে গেছে। আর কি কি হয়েছে ওর সঙ্গে তা জানার উপায় নেই। ও নিজেকে প্রকাশ করে না, ব্যাপক সমালোচিত হয়েছে, কিন্তু কেউ ওকে এড়াতে পারেনি। অন্ত কেমন করে যেন হাসলো। আমার মনে হচ্ছে আপনিও এড়াতে পারেননি। খুব আগ্রহ ভরে ব্যাখ্যা করছেন লোকটা নোংরামি। তোমাকে জানাচ্ছি, সবশেষে জয়ের কর্মকাণ্ড আসলে জারজ সন্তানদের মতোই। ওর জিদ ওকে এই পদ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে। আমাদের দেশের লোকজন খুব ভুক্তভোগী। তারা অল্প একটু সুবিধা পেলেই যে কারো যে কোনো রকম নোংরামি ভুলে তাকে সালাম ঠুকতে শুরু করে। সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে সমাজ সম্বন্ধে এই ধারণাটুকু স্পষ্ট। অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল। জয়কে এতদিন বকাটে মনে হয়েছে, হাবড়া লেগেছে, কিন্তু এরকম নিকৃষ্ট কুলসিত জিদের অধিকারী মনে হয়নি। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামল। আব্বুকে দেখে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। যদি কখনো খারাপ সম্মানহানিকর কিছু হয় ওর সাথে, এই মানুষটা সহ্য করতে পারবে না। তখন অন্তু কি করবে? শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল অন্তুর। আমজাদ সাহেব ভ্রুকুচকে এগিয়ে এলেন। এ জগতে আছিস তুই? অন্তু হাসার চেষ্টা করল। তুমি এসেছো নিতে, চলে যেতাম আমি। হাঁটতে হাঁটতে গম্ভীর হলেন আমজাদ সাহেব। সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। পিয়ন যদি না জানতো প্রফেসর ডেকেছেন তোকে, আমি চলে যেতাম। অন্তু খেয়াল করল আব্বু খুব ঘামছে। শীতের দুপুরের রোদ কড়া নয় মোটেই, তার মাঝে মুখটা সিক্ত লাগছে। অন্তু বলল, আব্বু, সোয়েটারটা খোলো। কেন? দরকার নেই। খুলতে বললাম খোলো। আমি দাঁড়াই, খোলো তুমি ওটা। কাল রাতে বোধহয় প্রেশারের ওষুধ খাওনি, তাই না? কোথায় গিয়েছিলে এখন? কড়া অন্তুর কণ্ঠস্বর। আমজাদ সাহেব সোয়েটারটা খুললেন। অন্তু তা নিয়ে নিজের কুনোইতে বাঁধিয়ে রেখে বলল, কোথায় গিয়েছিলে বলনি কিন্তু এখনো। আস্তে করে বললেন আমজাদ সাহেব, মুস্তাকিনের সাথে দেখা করে এলাম। তুমি তোমার পেরেশানি থেকে আমায় দূরে রাখতে চেয়ে কি প্রমাণ করতে চাও? যে আমি তোমার বাড়ির কদিনের অতিথি? তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় আমায়? কোনো মতো উপর উপর হাসি মুখে ফর্মালিটি দেখিয়ে বিদায় দিলে মিটে যাবে, এমন কিছু? পাগলি খেপে গেছে। আমজাদ সাহেব হাসলেন। রিকশায় উঠেও অন্তু আর কথা বলছিল না, অথচ যতক্ষণ ওনার সাথে অন্তু বাহিরে থাকে 2 বছরের শিশু হয়ে যায়। এটা কি আব্বু?
ওটা কি? ওখানে কি হয়েছে? এটা কেন হয়েছে? দেখো কি হচ্ছে। এই সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল হয়ে যায় আমজাদ সাহেবের। রিকশার হুট তুলে দিলেন। রোদ মুখে লাগছিল। আর মনেই বললেন, পেরেশানি ছাড়া জীবন চলার উপায় নেই। এত লেগেই আছে। সেই সব যদি পিড়ি পেতে তোর কাছে বলতে বসি, তারপর নিজের ঝামেলায় তোকে জড়িয়ে ফেলি, বাপ হিসেবে যে ছোট লোকিটা প্রকাশ পাবে আমার মধ্যে, তার দায় তুই নিবি? এসব কথা তোর কানে কেন দেব আমি? এমনি তো সারাদিন নিজের চেয়ে বেশি সংসারের চিন্তায় লেগে আছিস। বলেছি তোর কাজ শুধু পড়ালেখা করা। সংসারের চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়ি পাঠিয়ে দিই। সংসারের টানাপোড়ন ঘাড়ে তুলে দেবার হলে বাড়িতে রাখবো কেন তোকে? গম্ভীর স্বরে বলা কথাগুলোকে উপেক্ষা করে বলল অন্ত, তুমি তোমার লেকচার থামাও আব্বু। এটা তোমার ক্লাসরুম, অথবা আমি তোমার ছাত্রী নই। বলবে না, বলবে না। আমিও জানার জন্য মরে যাচ্ছি না। কথা শেষ করে দুজন দুজনের দিকে শক্ত চোখে তাকালো একবার। অন্তুর মতে বিকেল হলো দিনের সুন্দরতম সময়। সিঁড়ির নিচে পাটি বিছিয়ে পড়তে বসেছিল সে। রাবিয়া পাশেই বসে চাউল খুঁড়ছিলেন। মার্জিয়া ধীর পায়ে এসে একবার কাপড় চোপড় নিয়ে গেছে। রাবিয়া বলতে চেয়েও চুপ রইলেন, এই অসময়ে গোসল করো না, পাছে আবার খিটখিট করে উঠবে মার্জিয়া। রাবিয়া অন্তকে পেলে কোনো সময় চুপ থাকে না। বোকা বোকা কথা বলে অন্তর কাছে কড়া কথা শোনে, অথবা নিজের অতীতের গল্প শোনানো, নয়তো হাসি মজা করেন। আজ চুপচাপ আনমনের চাউল খুঁড়ছেন। অন্ত বই রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? চিন্তায় আছো নাকি? কেমন করে যেন একবার তাকিয়ে আবার চোখ নামালেন রাবেয়া। অন্ত ভ্রু কুচকাল। কাহিনী কি? চুপ করে আছো কেন? কি হয়েছে আম্মা? রাবেয়া নিচু স্বরে বললেন, ওই হারামি কাল রাতে বাড়ি আসেনি। কি যে করতেছে কোথায় আল্লাহ মাবুদ জানে। আমার আর ভাল লাগে না এসব। বাড়ি আসেনি রাতে? আব্বু জানে? চুপ কর, আস্তে কথা কইতে পারিস না, মেয়ে মানুষ। এদিক ওদিক তাকালেন রাবিয়া আতঙ্কিত চোখে। না, পারি না। কোনো পাপ তো করিনি যে তা লুকাতে বিড়বিড় করতে হবে। গত রাতে বাড়ি আসেনি, আবার রাত আসতে যাচ্ছে। তুমি আব্বু বা আমায় জানানোর প্রয়োজন বোধ করনি? মার্জিয়ার ঘরে ঢুকে দম আটকে এলো অন্তর। জানালা দরজা কিছুই খোলেনি। শরীর ভালো যাচ্ছে না মার্জিয়ার। মার্জিয়া খুব সুফি মেয়ে। ঘরবাড়ি সবসময় ঝকঝক করে তার বদৌলতে। আজ পুরো ঘর একটা পরিত্যক্ত গোদামের চেয়ে কম লাগছে না। বাথরুম থেকে আওয়াজ পেল মার্জিয়ার। দৌড়ে গেল। বেসিনের ওপর ঝুঁকে হড়হড় করে বমি করছে মার্জিয়া। অন্ত দ্রুত বাহু চেপে ধরল মার্জিয়ার। কোনো মতে ধরে এনে বিছানায় শোয়ালো ওকে অন্ত। পাশে বসে বালিশ ঠিক করে দিয়ে লাইট জ্বালালো ঘরের। চারিদিকে বন জঙ্গলের মতো হয়ে আছে। অন্তু মাসিও একবার এই ঘরে ঢুকে না। চারিদিকের হাল দেখে অবাক হলো। মার্জিয়ার কপালে হাত চেপে বলল, কি হয়েছে আপনার? এত শরীর খারাপ, কিছু বলেননি তো। নিজেকে কি ভাবেন আপনি? আর আমাদেরই বা কি ভাবেন? আমরা কি আপনাকে খেয়ে ফেলার উৎপেতে আছে এমন মনে হয়? আপনার সাথে শত্রুতা করে 2 পয়সা পেলে তাও না হয় ভেবে দেখতাম আপনার সাথে শত্রুতা বজায় রাখার। মার্জিয়া চুপচাপ চেয়ে রইল। মার্জিয়ার কাছে এমন নমনীয়তা আশা করা যায় না। আস্তে আস্তে তার চোখ ভিজে গলা ভেঙে এলো। ও গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছে, এখন পর্যন্ত কোনো খবর নেই, ফোন বন্ধ। অন্তর চুয়াল শক্ত হলো। তা কাকে বলেছেন? জানেন আমাকে? আমার বাপ মা, আমি এই বাড়িতে পাশের ঘরে থাকি, তা জানেন আপনি? এসব পার্সোনাল কথা আমাদের অজানাদের কাছে বলবেন না ভাবি। ক্ষতি করে বসলে তো আর উঠে আসবে না। গোপন কথা গোপন রাখুন। ভারী পা ফেলে বেরিয়ে এলো অন্তু ঘর থেকে। বোরখা পরে বেরিয়ে যাবার সময় রাবেয়া হাই হাই করে উঠলেন, কোথায় যাচ্ছিস তুই অন্তু? এই! অন্তু সোজা হেঁটে দরজার কাছে গিয়ে বলল, ডাকাতি করতে যাবে সঙ্গে? সাহস নেই অত তোমার, আমিই বরং যাই। রাবেয়া দীর্ঘশ্বাস ফেললেন। অন্তুটা ভীষণ গম্ভীর, রাগ ও মেজাজ ভীষণ তিরিক্ষ। তিনি ভেবেছিলেন অন্তিক আজকের মধ্যে ফিরে আসবে। জানানোর দরকার নেই কাউকে। অন্তুকে বললে তা তো তৎক্ষণাৎ আমজাদ সাহেবের কানে যাবে, একটা তামাশা হবে। খানিক বাদেই অন্তু কঠিন মুখে একইভাবে ফিরে এলো। রাবেয়া কোনো কথার জবাব দিল না। সোজা মার্জিয়ার রুমে গেল। পেছন পেছন দৌড়ে এলেন রাবেয়া। অন্তু মার্জিয়ার হাতে প্রেগনেন্সি কিট ধরিয়ে দিয়ে বাথরুম অবধি এগিয়ে দিয়ে বলল, যান, টেস্ট করে আসুন। মুখের দিকে চেয়ে থেকে সময় নষ্ট করবেন না, দ্রুত যান। রাবেয়া অবাক হলেন। অন্তু প্রেগনেন্সি কিট কিনতে গিয়েছিল। বললেন, আমি তো কিছুই বুঝিনি মার্জিয়া।
তা শিওর হলে তো আর আবার পরীক্ষা করার মতো উদ্ভট শখ জাগতো না আমার আম্মু। রাবেয়া চুপ রইলেন। একটু পর আবার নিজেই বিড়বিড় করলেন, অন্তিক কোনোদিনও রাত বাইরে কাটায় না অন্তু। আমার ভাল লাগতেছে না। কই গেছে? সন্ধ্যা লাগতে যাচ্ছে, এখনো আসলো না। অন্তু একবার তাকালো তার সরলা মায়ের মুখ পানে। তাকে ভীষণ ভয় পান রাবেয়া। অন্তু চোখে আশ্বস্ত করল, কিছু হয়নি, শান্ত হও। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষেধ উপন্যাসের 15 নম্বর পর্ব। অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 16। সন্ধ্যার পর আরো দুবার বমি করেছিল মার্জিয়া। অন্তু সোফার ওপর ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড়ু দিয়েছে। অন্তিক খুব খিটখিটে মানুষ। বিছানায় বসার সময় চাদরে হাত বুলিয়ে বসার অভ্যাস আছে। কিটে প্রেগনেন্সি পজিটিভ এসেছে। তারপর বেশ কিছুক্ষণ নিঃশব্দে কেঁদেছে মার্জিয়া। রাবিয়া প্লেটে করে ভাত আনলেন। মার্জিয়া খেতে অস্বীকার করল, রুচি নেই তার। অন্তু জিজ্ঞেস করেছিল, নিজে টের পাননি শরীরের এই অবনতি দেখেও? মার্জিয়া সে সব এড়িয়ে কাতর স্বরে বলে, তোমার ভাই আসছে না কেন অন্তু? আমার ভালো লাগছে না এমনিতেই শরীরটা, তার উপর এই টেনশন। অন্তু মার্জিয়ার কাতর মুখ থেকে নজর ফেরায়, গম্ভীর স্বরে বলে, টেনশন না করুন, আব্বু মসজিদ থেকে আসলে বলছি কিছু একটা করা যাবে। আপনি চুপচাপ শুয়ে থাকুন, পারলে কিছু খেয়ে নিন। এই সময় নিজের সাথে সাথে আরেকটা প্রাণের যত্নে থাকতে হবে আপনাকে। রাবেয়া খুব জোর কয়েক লোকমা খাবার তুলে দিতে পারলেন মার্জিয়ার গালে। কেঁদে কেঁদে মুখ চোখ ভাসিয়ে ফেলেছে। দিন শেষে মেয়েটা অন্তিককে ভীষণ ভালোবাসে, এ চিরন্তন সত্য। অন্তু চলে এলো বাইরে। তার মাথায় বহু নেতিবাচক ভাবনা আসছিল। সেদিন একটা গুন্ডা ধরনের নোংরা লোকের সাথে কোথাও যাচ্ছিল অন্তিক। অন্তুর মাথা ভার হয়ে এলো। কি অধঃপতন অন্তিকের! আমজাদ সাহেবকে তার ছেলের ব্যাপারে এমন কথা কিভাবে বলা যায়? দিন দিন পারিবারিক পরিস্থিতি এত সংকটাপন্ন হয়ে উঠেছে কেন? আমজাদ সাহেব জামাত শেষে ফিরলেন। দুবার আব্বু বলে ডেকেও কিছু বলতে পারছিল না অন্তু। আমজাদ সাহেব গম্ভীর হলেন, কথা কেন এমন গলায় আটকাবে? স্পষ্ট কথা বলতে শেখাইনি আমি? চোর বা অপরাধীরা কথা সাজাতে গিয়ে হুমড়ি খায়। তুই কি সেরকম কিছু বলতে যাচ্ছিস? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ছেলে কাল সকালে বেরিয়েছে, এখন অবধি বাড়ি ফেরেনি। মানে প্রায় 1.5 দিন হলো তার পাত্তা নেই বাড়িতে। আব্বু, তুমি চিন্তিত না হও, সে বাচ্চা নয়, চলে আসবে। তবুও তোমাকে জানানোর প্রয়োজন বলে মনে করলাম। শেষের দিকে অন্তু সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমজাদ সাহেব তাসবি রেখে উঠে গিয়ে পুকুরের পাশের জানালাটা আটকে দিয়ে বললেন, বাচ্চা বোঝাচ্ছিস? আসলে কি আমি এত দুর্বল আর অপদার্থ হয়ে উঠেছি যে ছোট ছোট বিষয়গুলোও নিতে পারছি না আজকাল? তেমনটা নয়, কিন্তু একের পর এক যা হচ্ছে। এটাকেই তবে জীবন বলে অন্তু। যখন দেখবি জীবন সমতল রাস্তায় বেশ আরামে গড়িয়ে গড়িয়ে দুলিয়ে দুলিয়ে চলছে, তখন বুঝবি তুই স্বপ্নে আছিস। অল্পক্ষণের মাঝে ঘুম ভেঙে জেগে উঠবি। কারণ বাস্তবতা হলো পাহাড় কেটে বানানো সরু রাস্তা, যার পদে পদে বাঁক, উঁচু নিচু খাদ, আর যে কোনো সময় জীবন নামক গাড়িটা উল্টে পড়ার সম্ভাবনা দিয়ে ভর্তি। এসবে যেদিন ভয় পাবো তার আগে আমি মাটির তলায় শায়িত হয়ে যাব। অন্তু চেপে চোখ জোড়া বন্ধ করে ফেলল। বিড়বিড় করল, প্লিজ আব্বু, প্লিজ চুপ করো, কিছু হয়নি, হবেও না। আমজাদ সাহেব বের হবার মুহূর্তে অন্তু কোথেকে দৌড়ে এসে হাত চেপে ধরল হুড়মুড়িয়ে। আমজাদ সাহেব গোমরা মুখে বললেন, পাগলামি না করে ঘরে গিয়ে পড়তে বস। সেদিন পরীক্ষা দিয়ে এসে 2 দিন বেশ ফাঁকিবাজি করেছিস। আমি এখনই ফিরে আসব। আমিও আমিও কি? এখনই ফিরে আসবো, একটু ঘুরে আসি চলো। ধমক দিলেন আমজাদ সাহেব। বড় হসনি? আর কবে বড় হবি? আমি কি শখে যাচ্ছি যে পিছু নিতে হবে? আব্বু, তুমি তো বলতে সন্তান বাপ মায়ের কাছে কোনো কালে বড় হয় না। সে আমি যত বড়ই হই, আমার বয়স যতটুকুই বাড়ছে, তোমারও বাড়ছে। সুতরাং তোমার তুলনায় আমি যা তাই রয়ে গেছি, কিন্তু ঠিক বলেছি না? অন্তু চাইল রসিকতার মাধ্যমে আব্বুর টেনশন কম করতে। আমজাদ সাহেব হার মানলেন। মৃদু ধমক দিয়ে বললেন, চাদর নিয়ে আয় যা, ঠান্ডা লাগছে না গায়ে? অন্তিকের দোকান বন্ধ পাওয়া গেল। পাশের দোকানদার জানালো কাল থেকে দোকানই খোলেনি। এরপর বেশ কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়েছিল দুজন রাস্তার পাশে। অন্তু ঠিক বুঝতে পারছিল না আব্বুর অভিব্যক্তি। গম্ভীর মানুষদের এই এক সমস্যা, তাদের উত্তেজনা বা শান্তভাব সবই একরকম, চুপচাপ। সে বুঝতে পারছিল না কি করে পরিস্থিতি সামনে নেওয়া যায়।
অন্তিক গতকাল বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে দোকানেই আসেনি। তাহলে কোথায় গিয়েছে? এখন কোথায় খুঁজবে ওকে? কোথায় যেতে পারে? অবচেতন মস্তিষ্কে থেকে থেকেই নেতিবাচক ভাবনা ওকে মারছে। অন্তু ধমকে তাদের ভেতরে পাঠালো। আমজাদ সাহেব আচমকা শক্ত করে চেপে ধরলেন অন্তুর বাম হাতখানা। অন্তুর মনে হলো সে এবার এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে ফেলতে পারবে নিমিষেই। তাতে তার গায়ে একটুও আঁচড় লাগার সম্ভাবনা নেই আর। চোখ বুঝে দুটো শ্বাস ফেলে বলল, আব্বু, তোমার ছেলের দুটো কলেজ লাইফের বন্ধুকে চিনি আমি, তুমিও তো চেনো। আব্বুর হাত ধরে রাস্তা পার হলো অন্তু। চাদরের এক প্রান্ত কাঁধ থেকে পড়ে গেছে। আমজাদ সাহেব অন্তুর হাত ছাড়লেন না, বরং বাম হাত ধারা চাদর কাঁধে তুলে দিয়ে একটা ধমক দিলেন। সর্দি লাগলে 1 পয়সার ওষুধও কিনে দেব না, মনে রাখিস। ভালোভাবে চাদর জড়িয়ে নে গায়ে, ঠান্ডা কিন্তু কম নয় বাইরে। বন্ধুরাও এখন সংসারী হয়ে গেছে। পুরনো শিক্ষককে দেখে ব্যস্ত হয়ে পড়ল। আমজাদ সাহেব সকলের অনুরোধ নাচক করে কেবল অন্তিকের খোঁজ করে বিদায় হলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও বিশেষ ফায়দা হলো না। এখন অন্তিকের নম্বর দুটোই বন্ধ। দুজন রাস্তার পাশে উঁচু ফুটপাতের ধারে বসল। অন্তুর বুক কাঁপছে। চুপচাপ বসে থাকা আব্বুর মনে কি বয়ে যাচ্ছে তা আন্দাজ করতে চাইল। খুব করে মনে হলো যদি সে ম্যাজিক জানতো, এখনই অন্তিককে এনে সামনে দাঁড় করাতো। এরপর এক লোহমায় ভেঙে দিত বাপ ছেলের মাঝের কঠোর দেয়ালখানা। বুকের ভার সহ্য হচ্ছিল না ওর। অসহায় লাগছিল খুব। সে কেন পারে না আব্বুর পেরেশানির সহজ সমাধান হতে? সমস্যাগুলো তার নাগালের মাঝের হয় না কেন? বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ পাশাপাশি বসে রইল। রাস্তার ওপাশে ফুটপাতে ভাপা পিঠা বিক্রি হচ্ছে। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, পিঠা খাবি? অন্তু তাকালো আব্বুর দিকে, অল্প হাসল। মানুষটা বরাবর নিজেকে পাথর প্রমাণ করতে চেষ্টা করে, যেন এই জগতের কোনো ব্যথা বা উদ্বেগ তাকে কাবু করতে পারে না। দিন শেষে পরিবারের কর্তব্য পালন করতে গিয়ে এত এত জটিলতা এবং দেনা পাওনা ঘাড়ে করে বসে আছে, তবুও যেন মনে হয় না তার কর্তব্য সে ঠিকঠাক পালন করছে। অন্তু মাথা নেড়ে বলল, হুম। আব্বু? হুম। আনমনে বললেন আমজাদ সাহেব, থানায় একটা জিডি করলে হয় না? আমিও ভাবছি। থানায় একটা সাধারণ বিবরণের ডায়েরি করে দুজনে বেরিয়ে এসে থানার বাইরে দাঁড়ালো। আমজাদ সাহেব ফোন করলেন কাউকে। অন্তু ইশারায় জিজ্ঞেস করলে বললেন, মোস্তাকিনকে জানিয়ে রাখি। অন্তু আর কিছু বলল না। তার মনে হলো খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করার কারণ নেই, সে শুধু শুধুই এত বেশি ভাবছে। টিকিট কাউন্টারে টুকটাক ভিড়, রাজধানী শহর বলে কথা। হাত ঘড়িতে সময় দেখল জয়, 11:53 বাজে। সে ফ্ল্যাট থেকে বের হয়েছে 11:15টার দিকে। এরপর বিয়ার কিনতে গিয়ে দেরি হয়েছে। দৌড়ে বাসে উঠল। এত রাতেও সবগুলো সিট বুক। তার জন্য একটা সিট রয়েছে একটা মেয়ের পাশে। মেয়েটা জানালার ধারে বসে আছে। জয় গিয়ে দাঁড়িয়ে কাঁধ থেকে ব্যাগ খুলতেই মেয়েটা উঠে দাঁড়িয়ে খ্যাক খ্যাক করে উঠল, একদম এখানে বসবেন না, আমি আপনার পাশে বসতে পারবো না। এখানে বসবেন না আপনি, আমি বসতে দেব না। বাস ছাড়বে এক্ষুনি। জয় রাগ সামলে বলল, আর কোনো সিট টিট ফাঁকা নাই, দুজনে বসার জন্য যথেষ্ট জায়গা আছে 2টা সিটে, আপনি বসেন, অসুবিধা হবে না। মেয়েটা কর্কশ সুরে জোরে করে চেঁচিয়ে উঠল, বললাম না আমি আপনার পাশে বসে যাব না, যেতে পারবো না কোনো ছেলে মানুষের পাশে বসে আমি, অন্তত রাতের জার্নি। চুপ কর শালি, চুপ। জয় চট করে নিয়ন্ত্রণ হারালো। গলার ভেতরে এক খাপলা টিস্যু গুজে দেব আর 1 ফোঁটা আওয়াজ গলা দিয়ে বের হলে, চুপ থাক শালির মেয়ে। সকলে উঠে দাঁড়ালো। হেল্পার এগিয়ে এলো। জয় দাঁত কেচে বলল, ওই চিংড়ি, নাম তুই, নাম, নেমে যা বাস থেকে। মেয়েটা কেঁপে উঠল। জয় আঙুল নাচিয়ে ইশারা করল, বের হ, সিট থেকে বের হ, বের হ, বের হ, নাম, যা। তোর সিটের মায়েরে চুদি, তুই আমার পাশেও দূর, তোর আমি বাসেই যাইতে দেব না। মেয়েটা কিছু বলতে নিলে জয় ঠোঁটে আঙুল চাপল, চুপচাপ নেমে দাঁড়া, নয়তো একটা লাথি মেরে নামিয়ে দেব, পড়ে যাবি, মাজা টাজার নকশা পাল্টে যাবে। হেল্পার কিছু বলতে আসলে জয় থামালো, তুই চুপ থাক, ওদিকে সরে দাঁড়া, ওকালতি করতে আসলে বাসটার পেছন দিয়ে ভরে দেবে একদম শালা। মেয়েটার দিকে ফিরে বলল, শালি, ভদ্রতা মারাও, ভদ্রতা শিখেছ আমারে? যে মাকে কোনো ছেলের পাশে বসে যেতে পারবে না সে রাত 12টার সময় একা যাতায়াত করে, হ্যাঁ? পাগলা থাপ্পায় আমারে, ভাতের বদলে কি খড় খাই? ভদ্রতাকে কোনো মতে সম্মান দিতে ইচ্ছে করলেও ভদ্র সাজা বিষয়টা সহজ হজম হয় না আমার।
তোরে দেখে লাগতেছে না তুই বিপদে পড়ছিস কোনো। তার মানে স্বেচ্ছায় রাত দুপুরে একা সফর করবার পারো, আর ছেলে মানুষের পাশে বসতে পারো না? তোর মতো বালডারে লারে কোন শালা? আমারে দেখে কি বালবাটা মনে হয় যে তোর পাশে বসলেই সুরসুরিয়ে উঠে যাবে? সুশীলা নারী তুমি, শালি আমার। নাটক! তোরা আমি সিনেমা দেখাই, দাঁড়া। পকেট থেকে মানিব্যাগ বের করে বলল, দে টিকিট দে, দে টিকিট দে তোর। জয় টিকিটের দাম মেয়েটার হাতে শক্ত করে গুজে দিয়ে টিকিট কেড়ে নিয়ে সিটে ফিরে এসে বসল। হেল্পার তখনও দাঁড়িয়ে। জয় সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে বলল, আপনার আবার কি সমস্যা? মাথা কাজ না করলে বাসের দরজার সাথে জোরে করে মাথাটা ঠুকে দেন, ক্লিয়ার হয়ে যাবে। 2টা সিটই এখন আমার, এবার গাড়ি ছাড়েন, এমনি পৌঁছাতে সকাল হবে। হেল্পার ভয়ে বলতে পারল না গাড়িতে অ্যালকোহল অ্যালাউড না। বাসের লাইট অফ হলে জয় শব্দ করে বিয়ারের ক্যান খুলে তাতে 2টো চুমুক দিয়ে গলা ছেড়ে গান ধরল। ফজরের আজানের সময় বাস দিনাজপুরে প্রবেশ করল। অন্ধকার ভালো করে কাটেনি, তার উপর ঘন কুয়াশার আচ্ছাদনে 1 হাত দূরের পরিবেশ স্পষ্ট দৃষ্টিগোচর হবার জো নেই। জয়ের শরীরে শীত নেই, কনকনে শীতেও দরকার পড়লে ডাবল ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালিয়ে ঘুমায়। ফ্যানের শব্দ কানে না এলে ঘুম ভালো হয় না। পুরো কেনে কোনো মতে নেশা হয়, এখনো বেশ খানিকটা তরল বাকি কেনে। মাথা ঝিমঝিম করছে, নেশা পুরো না হলে কঠিন হ্যাংওভার চলে, হাঁটতে গিয়ে পা টলছে। নিচের তলার পুরোটা জুড়েই হামজার স্টিল ওয়ার্কশপ, সেটা পেরিয়ে দোতলার সিঁড়ি ভেঙে দরজায় টোকা দিল। কলিং বেল চাপার আগে যেন হুট করে দরজাটা খুলে যায়। জয় চমকে গিয়ে আবার সামলালো নিজেকে। তরু দাঁড়িয়ে আছে দরজা খুলে, ভেতরে ঢুকে কাঁধের ব্যাগ নামিয়ে জিজ্ঞেস করলো, ঘুমাসনি তুই? জবাব দিল না তরু। জয় জানে সারা রাত এভাবেই বসার ঘরে দরজার কাছে বসেছিল তরু। জয় জেলার বাইরে গেলে যেদিন ফেরার কথা থাকে দরজার কাছে থাকে, জয় আসলে যাতে দরজা খুলতে দেরি না হয়ে যায়। জয় বলল, খাবার কি আছে রে? ক্ষুধা লাগছে, ভাত দে। তার আগে একটু গরম কালা কফি দে, গা গোলায় আসতেছে, আবার খিদেও লাগতেছে। তরু ঠোঁট উল্টালো, ছোট মাছ রান্না আছে। জয় দাঁত খিচে আবার চুপ করল, জুতোটা খুলে পা ছেড়ে উড়িয়ে দিয়ে বলল, বাঙালি জাতিটা যেরকম বালের জাত, খাওয়া দাওয়াও বালমার্কা, ওই জিনিস খাই আমি? তাহলে ডিম বেচে দেই, নর্মাল ফ্রিজে অল্প একটু মাংস রান্না আছে, গরম করে দিই ওটা। সকালে ভালো খাবার দেব, এখন এইটুকু দিয়ে চালান। কমন বাথরুমে ঢুকলো জয়, পা ফসকে যেতে চাইলো একবার। তোরও খেকিয়ে উঠল, এসব কচু না গেললে কি খুব অসুবিধা হয়? ধরবো আমি? না তো, মাতাল হই নাই আমি, একদম ফিট আছি। তুই তাড়াতাড়ি কফি বানা, তার আগে আমার গামছাটা দিয়ে যা। এটা গোসল করার সময় হলো? আজে বাজে জিনিস কিনবেন আর ব্যাখ্যাপ্পার সময়ে গোসল করে সর্দি বাঁধাবেন। জয় মাতালের মতো নাটকীয়ভাবে কাঁধ দুলিয়ে হাসল। সভ্য হয়ে নিয়ম মেনে কোন শালা বড় লোক হয়েছে? আমি এত অসভ্য হয়েও বড় লোক। কফি পড়ে রইল ওভাবেই। জয় গোসল করে বেরিয়ে সোজা এসে খাবার টেবিলে বসল। এই পৌষের শীতে ভোর 5টার দিকে গোসল করে কেউ এত নির্লিপ্ত থাকতে পারে? তরু নাক কুচকালো। খাবার দিয়ে চলে যাবার সময় জয় ডাকলো, এই চেয়ারে বস। আপনি খান, আমি ঘুমাবো। জয় শুনল না, বলল, তুই তো রাতে খাসনি। তরু থতমত খায়। খাইনি মানে? বাংলা কথা বুঝিস না? আমি আসলে খাবি তাই খাসনি। পুরোপুরি নিশ্চিত জয়। তরু লজ্জা পেল। আপনি খান। জয় মৃদু ধমক দিল, তুই না বললেও খাবো আমি, বসে পড়, প্লেটে খাবার নে, একা একা খাইতে ভাল লাগে না আমার। খেতে খেতে একবার তাকালো জয় তরুর দিকে। নির্দ্বিধায় সুন্দরী, মায়াবতী উপাধি পাওয়ার যোগ্য তরু। আজ এই নির্ঘুম রাতের শেষে জয়ের ক্লান্ত আধমাতাল চোখে আরো সুন্দর দেখাতে লাগছে। তার যত্নের কেউ নেই কোথাও, তরু ছাড়া। হুট করে চোখে ধরে গেল জয়ের। সে চোখ নামালে তরু তাকালো। ভেজা চুল, পরনে সাদা লুঙ্গি, ঘাড়ে গামছা, মাথা নিচু করে খাচ্ছে আর পা দোলাচ্ছে জয়। তরু হেসে ফেলল, মাথা নুয়ে নিল। জয় দেখল স্নিগ্ধ হাসি তরুর। মেয়েটা চঞ্চল, তবে তার সামনে আসলে খুব গুছিয়ে নেয় নিজেকে। একজন কর্তব্যপরায়ণ নারী হয়ে ওঠে। শেষ রাতে তাদের এই নৈশভোজের অভ্যাস খুব পুরনো। তরু হাসি সামনে বলল, প্রেমে পড়া হলে কবে পড়তেন? একটু থেমে আবার বলল, আপনার আসলেই ভালোবাসা আসেনি কোনোদিন আমার প্রতি? জয় বাচ্চাদের মতো মাথা নাড়ল। ভালোবাসা জিনিসটা আমার সিস্টেমের বাইরে, ওসব বুঝি না আমি। তোর ওপর কোনোদিন ভালোবাসা আসেনি, তবে মায়া আছে একটা,
তরু ভ্রু কুচকায়, অবাক হয়। মায়া? তা কেন? সে আশা করেনি জয়ের মুখে এমন কথা শোনার। সেবা যত্ন করিস, তার ভাড়া। রসিক হাসি হাসে জয়। তরু স্মিত হাসে, চোখ ফেরায় না। খানিক পর জয় আনমনে বলে, কারণ আমারে কেউ কোনোদিন নিঃস্বার্থ ভালোবাসে নাই, ভালোই বাসে নাই। আমার মনে হয় তুই একমাত্র একটা পাগল, যে আমাকে বিনা স্বার্থে কোনো উদ্দেশ্য ছাড়া মনোযোগ ও ভালোবাসা দিয়েছিস। চালাক হ তরু, প্রতিরোধ গড়ে তোল আমার বিরুদ্ধে, বিদ্রোহ কর, বিদ্রোহ। জয়দের ভালোবাসতে নেই। তরু চমকে উঠল। খালু আপনাকে? জয় হেসে ফেলল কেমন করে যেন। অর্ধেকটা খাবার ভর্তি প্লেটের মাঝে পানি ঢেলে হাত ধুয়ে ফেলে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, আমি বিশাল বড় লোকের চ্যাংড়া। কথাটা বলে চোখ মারল জয়। বাপের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক আমি। এমনিতেও আমি বেশি দিন দুনিয়ায় থাকবো না, তাতে আমার পর সবকিছু অটোমেটিক্যালি আমার পালনকারীদের হয়ে যাবে। যেটাকে তুই তাদের ভালোবাসা বলে চাইছিস, সেই তথাকথিত যত্ন আমি রাস্তার কারো কাছেও পেতাম। আমার নামে আমার ধোকাবাজ বাপ মা মোটা টাকার গোদাম রেখে গেছে। তরু অবাক হয়ে বলল, কিন্তু হামজা ভাই? জয়ের হাসিটা এবার রহস্যজনক দেখতে লাগলো। ঘাড়ে হাতের তালু ঘষে বলল, ভালোবাসা আর প্রশ্রয়ের মাঝে পার্থক্য তুই বুঝিস না, না? আমিও বুঝতাম না। মাঝখানে একটু থেমে দুবার মাথা ঝাঁকিয়ে দিল জোরে করে। ঝিমঝিম করছে মাথাটা। সামনে বলল, ভালোবাসায় প্রশ্রয় কম থাকে, খুব কম। সেখানে কঠোর শাসন থাকে, আবার ক্ষেত্রবিশেষ প্রবল ছাড়। রাস্তার অপরিচিতকে ধরে তুই শাসন করতে যাবি না। যার ওপর টান লাগে, মায়ার টান, যেটারে তোরা ভালোবাসা বলিস, তারা মানুষ শাসন করে। আমারে কেউ কোনোদিন শাসন করে নাই। তরু কেঁপে উঠল নিজের অজান্তেই। জয় কখনই নিজেকে নিয়ে বলে না, কোনোভাবেই না। জয়ের উদ্ভট হাসির সাথে এমন সব কথাগুলো খুব বিচ্ছে। আমি যখন একের পর এক সিগারেট ফুঁকে যাই, হামজা ভাই কোনোদিন ধমক দিয়ে বলে নাই, সিগারেট ফেল, আর ছবি না। ক্লাস 8-এ প্রথমবার সিগারেট ঠুটে রেখে আগুন জ্বালাইছি। হা হা হা, তখন গলা জ্বলতে খুব। একবার ধোঁয়া গেলার সময় গলা দিয়ে পুড়তে পুড়তে যেত নিকোটিন। কেউ সেদিন চটাং করে একটা থাপ্পড় মেরে কেড়ে নেয় সিগারেটটা। গলা পুড়েছে, আমি ধোঁয়া টেনে গেছি। একসময় শুয়ে গেল, আর ছাড়তে পারলাম না। হামজা ভাই জানলো, কিন্তু কিছু বলল না। কলেজে ওঠার পর দেখতাম বন্ধুরা ইচ্ছে মতো চুল কাটতে পারে না, বাপ নাকি মারবে। আমি যেমন খুশি, যেভাবে খুশি, যা খুশি করে বেড়াতাম। সবাই আমায় এর জন্য লিডার মানতে শুরু করলো। আমি ওদের কাছে স্বাধীন চেতা, ভাবের গুরু হয়ে উঠলাম। তখন মনে হতো, শালার আমারই তো জীবন, আর কি লাগে। সবগুলা শালা দুর্ভাগা, কি জীবন ওদের। ইচ্ছে মতো কিছু করতে পারে না, বাপের গোলাম সবগুলা, সবগুলা খবিস। টেবিলে ঝুঁকে পড়ে ঘাড় মুচড়ালো এদিক ওদিক। পরপর চোখের পাতা ঝাপটালো কয়েকবার। চোখ বুঝে হাসলো আবার। পরে বুঝলাম, ওদের মতো দুর্ভাগা আমি চাইলেও হতে পারবো না। ওরা দুর্ভাগা কারণ ওদের বাপ মা আছে। চুল কেটে বাড়ি গেলে বাপ মারে, মা গালি দেয়। সিগারেট টানলে বাপ জানলে খবর খারাপ হবে। আবার এসব হওয়ার চান্স নেই, আমার এসব হওয়ার চান্স নেই, কারণ আমার তো বাপ মাই নাই। হ্যাঁ হ্যাঁ, কে মারবে, গালি দেবে? আমাকে শাসন করার তো কেউ নাই। আমি সিকান্দার, আমি বাচ্চা। টেবিলের এক কোণে কফি মগ রাখা ছিল। কফি ঠান্ডা শরবত হয়ে গেছে। তাতে চুমুক দিয়ে বলল, রাত করে বাড়ি ফিরলে হামজা ভাই জানলে 2-4টা গালি দেয় মুখে, কিন্তু তা ভয় পাওয়ার মতো না। মাল গিলে ঢুলতে ঢুলতে বাড়ি ঢুকলে মামি যত্ন করে ঘরে তুলে শুইয়ে দিয়ে যায়। আমার বন্ধুরা বলতো, রাত 11টার সময় বাড়ি ঢুকলে মা নাকি বাপের কানে অভিযোগ লাগায়। বাপে পেদানি দেয় ইচ্ছে মতো। মা জাতের উপর চরম রাগ হতো আমার। আমার মামি তো রাগ করে না। আমি শেষ রাতে বাড়ি ফিরলেও দিব্যি হাসি মুখে দরজা খুলে চুপি চুপি ঘরে তোলে আমায়। আমার মাও নাই, ভয়ও নাই। কেন তো সুখ পেয়েছি বলতো আমি? কারণ আমার অপরাধ আর বখাটেপনা দেখে দুগালে কষে দুটো থাপ্পড় মারার মতো বাপ নামক বিপদটা ছিল না আমার। চুল বড় করে কাটলে তা ছোট করে কেটে আসতে ফের আবার সেলুনে পাঠানোর জন্য মা নামক ঘ্যানঘ্যানে রেডিও ছিল না আমার। দিন দিন পাওয়ার আর জিদ সমান্তরাল হারে বাড়ছে খালি। দাঁত বের করলো, হাসলো জয়। মামার সাথে চাকরের মতো ব্যবহার করেও কোনোদিন একটা ধমক খায়নি। ডান কানে তর্জনী আঙুল ঝুঁকিয়ে ছাকালো, দুবার চোখ ঝাপটে মুচকি হাসলো আবার। প্রতি মাসে ব্যাংক থেকে আমি যে পরিমাণ টাকা ওঠাই, তার 1 ভাগও লাগেনি আমার কোনোদিন এত আয়েশ করে চলার পরেও।
বাকিটা এইবারই খেয়েছে। আমার কোনোদিন শাসন করা হয় নাই, আমার ভালোবাসা হয় নাই। একটু থেমে বলল, অর্থাৎ মানুষের জন্য তার আশেপাশের মানুষের ভালোবাসার প্রকার ভিন্ন। হামজা ভাই আমার প্রশ্রয়দাতা, কিন্তু ওই যে আর 5 জনের মতো ধমক ধমক টাইপের ভালোবাসা পাই নাই আমি। তরুর মনে হলো জয়কে দেখে যতই মনে হোক সে মাতাল হয়নি, সে বেশ ভালো রকমের ভিন্টেজ কন্ডিশনে আছে। নয়তো তার ওপর বোমা মেরেও একটা দুঃখের বা ব্যক্তিগত আলাপ বের করার উপায় নেই। সে বিড়বিড় করে বলল, সব বুঝেও কেন খারাপ হলেন আপনি? জয় উঠে দাঁড়ালো, পরে আবার চেয়ারে কনুই রেখে ঝুঁকে দাঁড়িয়ে বলল, খারাপ হয় না তরু, খারাপ জন্মায়। তরু প্রতিবাদ করল, উল্টো বললেন, খারাপ হয়ে কেউ জন্মায় না, পরে জীবনের ধারায় তারা খারাপ হয়। মাতালের মতো মাথা তোলায় জয়, ও ভুল বলেছি, তাইলে হবে হয়তো তাই, কিন্তু আমার খারাপ হবার পেছনে কোনো কারণ নাই। আমি খারাপ, তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। মাথা ঝুঁকিয়ে খানিক চুপ থেকে আবার অন্য স্বরে বলল, যখন খারাপ হয়েছি তখন বুঝি নাই, আমায় কেউ ভালো হতে বলে নাই, অথবা খারাপ হওয়ার থেকে আটকায়নি। তা বুঝলাম তো এই তো সেদিন। মানুষ 18 বছরে ম্যাচিউর হয়, আমি 25-এর কোঠা পেরিয়েও ঠিক মতো কিছুই বুঝিনি। যা বুঝেছি তা বোঝা ঠিক হয়নি। হুটহাট জিজ্ঞেস করলো অরুণ, আপনি বিয়ে করবেন না? জয় ভাবুক হবার নাটক করলে তোকে করতাম, যত্ন তো কম করিস না আমার, কিন্তু বাইরের থালায় স্বাদ চেখে বেড়ানো পাবলিক আমি, শুধু শুধু কাউকে ঘরে তুলবো ঘর পাহারা দিতে? তাছাড়া ভালো না বেশে বিয়ে করা ঠিক না। আমি কারো প্রেমে পড়ি নাই কোনোদিন। তুই মায়ায় বাঁচছিস, কিন্তু আমি জানি ওটারে ভালোবাসা বলে না। তোর যত মনোযোগ আমার ওপর অপরিহার্য তরু, তুই ছাড়া দিন চলে না, কিন্তু কেন যে তোকেও ভালোবাসতে পারলাম না। ভালোবাসলে সত্যি বিয়ে করে বাড়ি নিয়ে যেতাম, শালা আমার আর উন্নতি হবে না রে। তরুর চোখ দুটো সচল হয়ে উঠেছিল, ভাঙা কণ্ঠে ক্ষোভের সাথে বলল, মায়া কেন লাগে? দয়া হয় আমার ওপর, তাই না? হুঁ, দয়া না, মায়া। মায়া কেন আছে? জয় আবার প্যাচপ্যাচে হাসল, আমি অনাথ, তুইও বাপ মা থেকে অনাথ, চোরে চোরে খালাতো ভাই। আকাশ পুরোপুরি আলোকিত প্রায়। জয় রুমে যেতে যেতে বলল, খাওয়া শেষ করে একবার রুমে আয়। তরু জয়ের রুমে ঢুকলো মিনিট 5 পরে। জয় জানালার ধারে দাঁড়িয়ে সিগারেট টানছিল। বোঝার উপায় নেই জয়কে, মাতাল নাকি স্বাভাবিক কিছুই বোঝা যাচ্ছিল না। তরুর উপস্থিতি টের পেয়ে বিছানার উপর থেকে একটা ব্যাগ তুলে তরুর দিকে এগিয়ে দিল। এবার চুপচাপ আমার রুম থেকে বের হয়ে যাবি, উইদাউট এনি প্যান। তরু দেখল ভেতরে একটা নীল শাড়ি, ডুকরে কান্না পেল। মাঝে মধ্যে এত নিষ্ঠুর আর রহস্যজনক লাগে জয়কে, কি বলে কি করে বোঝার উপায় থাকে না। জয় বারবার জিজ্ঞেস করে, কেন তরু ভালোবাসে জয়কে? তরু জানে না তা ভালোবাসা কিনা, তবে জয়ের কথায় আছে নিজের অনুভূতির নতুন নাম পেয়েছে, মায়া। হ্যাঁ, মায়াই বটে, নয়তো কি। ছেলেটার জন্য অসীম মায়া লাগে তরুর। তরু জানে জয় নোংরা, আবার সে এটাও মানে সে নিজেও নোংরা, তাই জয়ের প্রতি এই মায়া। হোক, সে নোংরাই তবে। এখন যেমন এখন যেমন মন চাইছে শক্ত ওই বুকে উথাল ঢেউয়ের মতো আছড়ে পড়তে, অথচ অনুমতি নেই প্রকৃতির, সায় নেই উদ্দীপনাবিহীন সংবেদনশীল কাঠামোর। শুক্রবারের সকাল, রাতে জিডি করে আসা হয়েছে, কিন্তু কোনো খবর নেই। তবুও কেন যেন অন্তু আশাহত হতে পারছিল না। তার মনে হচ্ছিল সব ঠিক হবে, কিছুই হয়নি। আমজাদ সাহেব বাজারে গেলেন, তখন সকাল 10টা। অন্তু পড়ছিল শীতের সকালের তপ্তহীন রোদে। যাওয়ার সময় আমজাদ সাহেব অন্তুর পাশে বসে ছোট্ট একটা লিস্ট তৈরি করে নিয়েছিলেন। রাবেয়া রসুন পেঁয়াজ কেটে রাখলেন সেই রোদেই। মার্জিয়াকে আর ডাকা হয়নি, সারা রাত নিশ্চয়ই না ঘুমিয়ে সকালের দিকে ঘুমিয়েছে এই শরীরে। ঘড়ির কাঁটা যখন দুপুর 12:30, আমজাদ সাহেব এলেন না, অথচ ওনার ফেরার কথা বড়জোর 11:30। চারিদিকে জুমার আজান ফুরিয়ে এলো, তিনি ফিরলেন না। অন্তু বারবার করে গেটে গিয়ে দাঁড়িয়ে থেকে এসেছে, আপুর দেখা না পেয়ে ফিরে এসেছে। রাবেয়া অতিষ্ঠ হয়ে বসেছিলেন। সময় পেরিয়ে দুপুর 2টো বাজল, আমজাদ সাহেব এলেন না। অন্তুর ভাবনা টনক নড়ল। সে কমপক্ষে 20-25টা কল এতক্ষণে করেছে আব্বুর নম্বরে, বারবার বন্ধ পাওয়ার পরেও। ছাদে গিয়ে দাঁড়িয়ে থেকে এলো, দূর রাস্তার মোড় অব্দি চেয়ে রইল কতক্ষণ। আমজাদ সাহেবের পাত্তা নেই, রোদ গায়ে লাগছিল না অন্তুর। সে দাঁড়িয়ে রইল ছাদের রেলিং ঘেঁষে ঘোলা চোখে। মনটাকে কেটে ভেতর থেকে আলাদা করে ফেলতে ইচ্ছে করল।
আজে বাজে চিন্তারা ভিড় করছে সেখানে, খুব জ্বালাতন করছে। দুপুরে রান্না হয়নি, খাওয়াটাও হয়নি। সকালে আব্বুর সাথে বসে ঘি আলু ভর্তা দিয়ে আম্মুর হাতে খিচুড়ি খেয়েছিল। ছটফটানি বাড়ল যখন সন্ধ্যা হলো। সময়ের আবর্তন রাত 10টার কাঁটা অতিক্রম করলো। আমজাদ সাহেব বাজার থেকে ফেরেননি তখনও। খুব লম্বা বাজার করছেন। অন্ধকার চারপাশ, পূর্ণচাঁদ আকাশে। ছাদে দাঁড়িয়ে থেকে অন্তর খুব হিংসে হলো ওই আলোকিত চাঁদকে। আব্বু বাড়ি ফিরল না এখনো। তার খোঁজ তো চাঁদ রাখেনি, বরঞ্চ জল জল করছে আকাশের পানে। স্বার্থপর খুব চাঁদটাও। অন্তর দুঃখে সে একটুও দুঃখী নয়। অন্তু চেয়ে রইল পাড়ার সরু গলির মোড়ের চেয়ে। বারবার চোখে ভেসে উঠছে আমজাদ সাহেব বাজারের থলে হাতে সরু রাস্তাটাতে ঢুকছেন। হ্যালুসিনেশন হতে থাকলো অন্তুর। আমজাদ সাহেব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বাজারের ব্যাগ অন্তুর হাতে ধরিয়ে গম্ভীর স্বরে বলছেন, আরে একটা জরুরি কাজ পড়ে গেছিল। আমি কি বাচ্চা ছেলে? এত চিন্তা করতে হবে কেন তোর? ফোনে চার্জ ছিল না, বন্ধ হয়ে আছে। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিশীথ উপন্যাসের 16 নম্বর পর্ব। এখান থেকে শুরু হয় অন্তর জীবনের কঠিনতম অধ্যায়গুলো। আজ এই পর্যন্তই। ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।